হ্যালো স্টুডেন্টস, তো দেখো আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে। আগের ক্লাসে আমরা আলোচনা কি করেছিলাম, যা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম কি না, কোনো রাসায়নিক সাম্যাবস্থায় মানে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে তার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব সবসময় কি হবে, ধ্রুবক হবে। সেটা সমান হতে পারে বা নাও হতে পারে। তো সেগুলোকে আমরা কি গ্রাফ দ্বারা প্লট করেছিলাম, দেখেওছিলাম। আর আমরা কি দেখেছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি হয়, হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম কি, বা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম জিনিসটা কি হয়। তো আমরা এগুলো ইম্পর্টেন্ট আলোচনা করেছিলাম। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ অলওয়েজ টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর একটা কি বলেছিলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ার অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া সাম্যাবস্থায় আছে সেগুলোর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব সবসময় কি হবে, ধ্রুবক। আজকে আমরা আলোচনা করব কি না, লস অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়া সূত্র। ইকুইলিব্রিয়াম ধ্রুবক বা সাম্য ধ্রুবক কি হয়, ইকুইলিব্রিয়াম ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত প্রকার হতে পারে, বা সক্রিয় ভর কি, তো এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা নেক্সট পার্টে মুভ করি। তো যেটা আমাদের আজকে ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কি না, ভর ক্রিয়ার সূত্র। কার সূত্র না, ভর ক্রিয়ার সূত্র, যাকে আমরা ইংলিশে কি বলি না, লস অফ মাস অ্যাকশন। কি বলছি, লস অফ মাস অ্যাকশন। অর্থাৎ এই সূত্রটা এখানে কি বলতে চেয়েছে, দেখো এই রিয়াকশনের উপরে ডিপেন্ড করে পরে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যেগুলো নিউমেরিক্যাল পার্টে আছে সেগুলো কিন্তু তোমরা নিউমেরিক্যাল গুলো সলভ করতে হবে। তো চলো প্রথমে দেখি ভরক্রিয়ার সূত্র কি না। ভরক্রিয়ার সূত্র এখানে কি বলতে চেয়েছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়কের সক্রিয় ভরের স্টয়কিওমেট্রির ঘাতের সমানুপাতিক। অর্থাৎ এখানে কি বলেছে, দেখো এখানে একটা তোমরা নতুন টার্ম, ফ্রেশ টার্ম একটা পেলে এখানে, সেটা কি দেখো, সক্রিয় ভর। এই সক্রিয় ভর কথাটার অর্থ কি সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা এই স্টেটমেন্টটার আগে মিনিংটা বুঝি। কি বলেছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়কের সক্রিয় ভরের স্টয়কিওমেট্রির ঘাতের সমানুপাতিক। অর্থাৎ কি, ধরো যদি আমি এখানে একটা রিয়াকশন নিই 2A + 3B, ধরো সামথিং কোনো না কোনো একটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, যে কোনো একটা ধরো যে কোনো একটা প্রোডাক্ট আমার কি হচ্ছে, ফর্ম হচ্ছে। তো এই বিক্রিয়ায় আমার কি বলেছে না, বিক্রিয়ার হারকে আমরা কি ধরি, আর দ্বারা ডিনোট করি। আমরা বলেছিলাম না, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অলওয়েজ ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তার মানে কি, বিক্রিয়ার হারকে আমরা কি দ্বারা ডিনোট করব, আর দ্বারা। বিক্রিয়ার হার কি হবে না, বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক কোনটা, যেটা তীর চিহ্নের বাম দিকে থাকবে সেটাকে বলে বিক্রিয়ক, ডান দিকে যেটা থাকবে সেটা প্রোডাক্ট। বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর বা যাকে আমরা কি থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করি। এখানে তোমরা একটা সক্রিয় ভর, এই সক্রিয় ভর একটা ফ্রেশ টার্ম, সেটা হচ্ছে আমরা কি দ্বারা ডিনোট করি, এইরকম থার্ড ব্র্যাকেট দ্বারা হচ্ছে আমরা কি করে ডিনোট করি। সক্রিয় ভরের স্টয়কিওমেট্রি আমরা মূল কনসেপ্টে, তোমরা আশা করি সবাই পড়েছো মূল কনসেপ্টে দেখো যেটা কি হয় না, স্টয়কিওমেট্রি কি না, যে রিয়াকশনটাকে যেটা ব্যালেন্স করা হয় সেটাই হচ্ছে তার কি, স্টয়কিওমেট্রি। তো তার স্টয়কিওমেট্রির ঘাত মানে কি, পাওয়ারে, টু দি পাওয়ার, তার কি হবে, সমানুপাতিক। বলো হ্যাঁ কি না বলে। এটাই হচ্ছে তোমার কি না, লস অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্র। এটাই এখানে বলতে চেয়েছি কি, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের স্টয়কিওমেট্রির ঘাতের সমানুপাতিক। অর্থাৎ কথার অর্থ হচ্ছে এটাই যে আর ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এস টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার কিউব। এই ইকুয়েশন অনুযায়ী এই টার্মটাকে আমরা, থার্ড ব্র্যাকেটটাকে আমরা কি বলি, কনসেন্ট্রেশন বা সক্রিয় ভর। তো চলো আজকে আমরা দেখি সক্রিয় ভর অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি, ঠিক আছে না। তোমরা এটা পজ করে তুলে নাও, দেন আমরা সক্রিয় ভর কি সেটা আমরা আলোচনা করছি। ক্লিয়ার, তুলে নিচ্ছ না। তো দেখো এখানে যেটা আমরা নতুন টার্ম আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কি না, সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস। অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, দেখো অ্যাক্টিভ মাস বা যাকে আমরা ইংলিশে কি বলি, অ্যাক্টিভ মাস, বা বাংলায় একে আমরা বলি কি, অথবা সক্রিয় ভর। কি ভর, সক্রিয় ভর। এই সক্রিয় ভর দুটো ইকুয়াল হতে পারে। একটা কি, অ্যাকুয়াস সলিউশন। দেখো এখানে কিছু কিছু ইংলিশ টার্ম ইউজ হবে। অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ কথার অর্থ কি না, জলীয় দ্রবণ। আমি এখানে বলে দিই, অ্যাকুয়াস সলিউশন মানে তাতে আগে থেকে জল প্রেজেন্ট আছে।
আর কোনো একটা নতুন সাবস্টেন্সে যখন তুমি জল মেশাচ্ছ, আলাদা করে লিকুইড মেশাচ্ছ, সেখানে কিন্তু সেটাও কি আগে ফর্ম হচ্ছে, সেটাও অ্যাকোয়াস সলিউশন ফর্ম হচ্ছে, বাট অ্যাকোয়াস সলিউশন বলে দেওয়া মানে এখানে আগে থেকে ওয়াটার আমার প্রেজেন্স আছে, ঠিক আছে। একটা ডিফাইন হয় অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে, একটা ডিফাইন হয় কি গ্যাসিয়াস রিয়াকশনের ক্ষেত্রে, গ্যাসিয়াস মিক্সচারের ক্ষেত্রে, গ্যাসিয়াস মিক্সচারের ক্ষেত্রে ডিফাইন হয়। এবারে দেখো অ্যাক্টিভ মাস অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে কি হয়, অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা এগুলো পরে পড়বো, যে যখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়বো অ্যাক্টিভ মাসে, তার জন্য আমরা কি লিখতে পারি, বা গ্যাসিয়াস রিঅ্যাকশনের জন্য কি লিখতে পারি। আপাতত দেখো অ্যাক্টিভ মাস সক্রিয় ভর জলীয় দ্রবণ এবং গ্যাসিয়াস মিক্সচার বা তোমার গ্যাসীয় যে রিঅ্যাকশন গুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিভ মাস ডিনোট বা আমরা প্রেজেন্ট করতে পারি। এখানে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর যেটা বলেছে সেটা সবসময় মনে রাখবে বিশুদ্ধ কঠিন মানে কি পিওর লিকুইড বা পিওর সলিড অথবা বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সবসময় কি হয় না অ্যাক্টিভ মাস AM আমরা লিখছি সবসময় অলওয়েজ কি হবে ইকুয়াল টু 1, ঠিক আছে। অ্যাক্টিভ মাস অ্যাকচুয়ালি কিন্তু ডিম্যান্ডলেস কোয়ান্টিটি, ডিম্যান্ডলেস মানে কি মাত্রাহীন রাশি, ঠিক আছে। অ্যাক্টিভ মাসের কোনো প্রকার কিন্তু মাত্রা নেই। এই অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর কি, এটা তোমরা আয়নিক ইকুইলিব্রিয়াম যখন পড়াবো সেখানে পিএইচ বলে আছে, সেইখানে আমি তোমাকে এখানে আরো ভালোভাবে ডিফাইন করব। আগে এখন আপাতত জানো অ্যাক্টিভ মাস হচ্ছে তোমার অ্যাকোয়াস সলিউশন বা সক্রিয় ভর, যাকে আমরা কি থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করি, অর্থাৎ কথার অর্থ হচ্ছে কি কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, যাকে এখন এইটুকু এখন জানো কি অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে আর গ্যাসিয়াস মিক্সচারের ক্ষেত্রে আমরা ডিনোট করি। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের কি বললাম না বিশুদ্ধ কঠিন বা পিওর সলিড অথবা পিওর লিকুইডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস সবসময় আমরা কি ধরবো 1, অর্থাৎ পিওর সলিডের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাস ধরবো 1 এবং পিওর লিকুইডের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাস ধরবো কি না 1। এইটা কিন্তু তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। যখন আমরা কেপিকেসি লেখা শিখবো বা যখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখা শিখবো তখন কিন্তু রিয়াকশানে এরকম সলিড মানে আমি আগেই বলেছি যে রাসায়নিক সাম্যাবস্থা হোক বা আয়নীয় সাম্যাবস্থা হোক, সাম্যাবস্থায় দেখবে প্রত্যেকটা রিয়াকশানের পাশে ওই রিয়াকশানের মানে যে আমরা ম্যাটেরিয়ালস গুলো ইউজ করেছি বা রিয়েজেন্ট গুলো ইউজ করেছি, রিয়েজেন্ট বলাটা ভুল হবে, যে আমরা বিক্রিয়ক ইউজ করেছি ব্যবহার করেছি এবং যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেগুলোর পাশে কিন্তু প্রত্যেকটা স্টেট দেওয়া থাকে। তো সেইখানে দেখো যখন আমরা পিওর সলিড বা বিশুদ্ধ কঠিন দেখবো অথবা বিশুদ্ধ তরল দেখবো তাদের সক্রিয় ভর কত ধরবো আমরা 1। ক্লিয়ার? এটা করে নিয়েছো না? এরপরে চলো আমরা নেক্সট পার্টে মুভ করবো, সেটা হচ্ছে তোমাদের কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক কি, ঠিক আছে। তো সেটা আমরা এরপরে তুলবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের একটু বলে দিই, যখন অ্যাক্টিভ মাস অ্যাকোয়াস সলিউশনে কি হবে, যখন অ্যাক্টিভ মাস অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে হবে যখন কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের সমান হবে, অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস গাঢ়ত্বের সমান হবে, আর গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস প্রেসারের ইকুয়াল হবে। কার ইকুয়াল হবে? প্রেসার বা চাপ। ক্লিয়ার? এইটার কিন্তু ইকুয়াল হবে। এবারে গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন টার্মও ইউজ করতে পারি, সেটা আমরা যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপিকেসি লেখা শেখাবো তখন আমরা এর মধ্যে আলোচনা করব। তো চলো এরপরে আমরা শিখি কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক কি করে লিখতে হয় সেটা আমরা এরপরে নির্ণয় করব। তো চলো এরপরে যেটা আমরা লিখব বা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমাদের কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা যাকে আমরা বলি কি রাসায়নিক সাম্য ধ্রুবক বা যাকে আমরা এমনি বলি কি সাম্য ধ্রুবক, যাকে আমরা কি কে ইকিউ দ্বারা কি করি ডিনোট করি, কি দ্বারা ডিনোট করি কে ইকিউ। ইকিউ মিন্স হচ্ছে কি ইকুইলিব্রিয়াম, কে মিন্স কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। ক্লিয়ার? তো এখানে সাম্য ধ্রুবক কাকে বলে না কে ইকুইলিব্রিয়াম মানে কি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এর অনুপাত এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর অনুপাতকেই আমরা বলবো কি না সাম্য ধ্রুবক। এখানে কি বললাম রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এবার তুমি বলবে স্যার রেট অফ ফরওয়ার্ড কি? প্রথম ক্লাসে বলেছিলাম, ফার্স্ট লেকচারে কি বলেছিলাম না ধরো এ থেকে যদি ধরো আমার বি হয় তার মানে কি এই সম্মুখ দিকে মানে এ থেকে যখন বি ফর্ম হচ্ছে, আমি কি বলেছিলাম যে একক সময়ে বিক্রিয়ার হার মানে কি একক সময় এ ভেঙে যতটা পরিমাণ বি উৎপন্ন করবে, যখন বি কম্বাইন হয়ে একই সময় যখন এ উৎপন্ন করবে তখন তাকেই তো আমরা কি বলি এ থেকে বি উৎপন্ন হচ্ছে মানে কি সম্মুখ দিকে যাচ্ছে, তাকে আমরা কি বলছি ফরওয়ার্ড রিঅ্যাকশন। বি থেকে এ যখন মুভ করছে তখন তাকে আমরা কি বলছি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো কি এ আর অফ এফ, যাকে আমরা বলবো কি
না আচ্ছা ছাড়ো, না সরি সরি একটু মিস্টেক হয়েছে, সরি আমি একটু ভুল বলে দিয়েছি। কে ইকুইলিব্রিয়াম হচ্ছে তোমার কি না ফরওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবক এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবকের অনুপাতকে বলা হয় তোমার কি কে ইকুইলিব্রিয়াম, সরি ফরওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবক আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবকের অনুপাতকেই হচ্ছে আমরা কি বলি না রেট অফ সরি কে ইকুইলিব্রিয়াম বলি। ক্লিয়ার? এরপরে দেখো এইখানে আমরা কি বলি, সম্মুখ দিকে যখন যাচ্ছে তাকে আমরা কি বলি আর অফ রেট, মানে কি ফরওয়ার্ড রিয়াকশনের বিক্রিয়ার হার বা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বলি না, সেটাকেই যখন যাচ্ছে মানে কি এ থেকে যখন বি হচ্ছে সম্মুখ দিকে যাচ্ছে তো তাকে হচ্ছে আমরা কি বলছি এইটাকে হচ্ছে আমরা কি বলি না কে এফ। কারণ কি সম্মুখবর্তী রিয়াকশনের সাম্য ধ্রুবক, যখন বি থেকে এ হচ্ছে তখন তাকে আমরা কি বি মিনস হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে কি পশ্চাৎমুখী, আর এফ ডিনোট কি করছে কি ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি সম্মুখবর্তী। তাহলে কে ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবক কাকে বললাম না ফরওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবক এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবকের অনুপাতকেই আমরা বলি কি না কে ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো এখান থেকে আমি দেখালাম এ থেকে বি যখন ফর্ম হচ্ছে, এই এ থেকে যখন কি সামনের দিকে যাচ্ছে তাকে আমরা বলবো কি সম্মুখবর্তী রিয়াকশনের ধ্রুবক, বি থেকে যখন এ ফর্ম হচ্ছে তখন তাকে আমরা কি বলবো পশ্চাৎমুখী বা ব্যাকওয়ার্ড রিয়াকশনের ধ্রুবক। তো চলো এখান থেকে কি করে আমরা কে ইকুইলিব্রিয়াম টার্মকে আমরা ডিফাইন করি বা এক্সপ্রেস করতে পারি সেটা আমরা ডেরিভেশন করব। ক্লিয়ার? তো চলো ধরো ধরো এটা আমরা একটা রিয়াকশন নিলাম কি ধরো N1A, ধরো সবই হোমোজিনিয়াস রিয়াকশন নিচ্ছি আমি, N2B গ্যাস ইকুইলিব্রিয়াম সব N3C গ্যাস জেনারেল রিয়াকশন N4D গ্যাস। ক্লিয়ার? আমি এক্ষুনি কি বললাম এটা মনে রাখবে কে ইকুইলিব্রিয়াম সমান কি ফরওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবক আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের সাম্য ধ্রুবকের অনুপাতকেই আমরা বলছি কি রাসায়নিক সাম্য ধ্রুবক বা কে ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখানে আমরা কি বলছি তাহলে ফরওয়ার্ড রিয়াকশন মানে কি এইটা থেকে এটা ফর্ম হচ্ছে আর ব্যাকওয়ার্ড মানে কি এটা থেকে এটা ফর্ম হবে। তাহলে আমি যদি দেখি যে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমি এখানে কি লিখবো N1A গ্যাস প্লাস N2B গ্যাস, এটা কি ফর্ম হচ্ছে N3C গ্যাস প্লাস N4D গ্যাস, এর সাম্য ধ্রুবক কত বলেছিলাম এফ। এবারে তোমরা এক্ষুনি যেটা বললাম ভরক্রিয়ার সূত্র মনে করো, কি বলেছিলাম ভরক্রিয়ায় কি বলেছিলাম কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার মানে কি আর কার সমান হবে ওই রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের স্টয়কিওমেট্রির ঘাতের সমান। এইগুলো হচ্ছে তোমার কি N1 N2 কি স্টয়কিওমেট্রি, আর এ আর বি কি বিক্রিয়ক পদার্থ। তাহলে সক্রিয় ভরকে আমরা কি দ্বারা ডিনোট করব থার্ড ব্র্যাকেট দ্বারা, তার পাওয়ার কত N1 আর এটা কত দেখো কনসেন্ট্রেশন অফ N2। বলো এটা এক নম্বর না, হ্যাঁ কি না বলো, এটাকে আমরা কি বলবো আর এফ। কেন? কারণ দেখো এটা যদি আমার সম্মুখবর্তী রিয়াকশনের সাম্য ধ্রুবক হয় তাহলে এর রেট কত হবে রেট অফ ফরওয়ার্ড না, যেটা আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন মানে কি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ কি করছে উৎপন্ন করছে। সিমিলারলি যদি আমরা বলি যে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য এখানে কি বললি তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আগে লিখি, এটা থেকে কি ফর্ম হচ্ছে এইটা, তার মানে কি N3C গ্যাস প্লাস N4D গ্যাস N1A গ্যাস প্লাস N2B গ্যাস, এটার এখন সাম্য ধ্রুবক কত KB, তাই না? আর এর রেট কত হবে ব্যাকওয়ার্ড, কারণ দেখো এই রিয়াকশন থেকে তো এটা ফর্ম হচ্ছে তাই না, সেটাই তো বলেছিলাম। তাহলে আর বি ভ্যারাইজ আজ কত সেই ভরক্রিয়া সূত্র কনসেন্ট্রেশন অফ টি সক্রিয় ভর বাই ডি এর সক্রিয় ভর টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি, হ্যাঁ কি না? এইবারে যেটা আমি তোমাদের সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্যতে বলেছিলাম কি রেট অফ ফরওয়ার্ড অলওয়েজ ইকুয়াল টু দা রেট অফ ব্যাকওয়ার্ড, সেটাই এখানে কাজে লাগাও। তো ঠিক আছে এখানে জায়গা নেই, চলো এটা তোমরা তুলে নিয়েছো না, তো চলো এরপরে আমি এটা মুছে দিয়ে করছি। দেখো এটা মুছে দিলাম, হ্যাঁ তো এখানে আচ্ছা এইটা থাক, আচ্ছা ঠিক আছে থাক এটা থাক, আমি এই সাইডেই করে দিচ্ছি। দেখো এখানে আমরা কি বলেছিলাম রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু অলওয়েজ কি হয়েছে রেট অফ কি ব্যাকওয়ার্ড না, তাহলে রেট অফ ফরওয়ার্ড যদি অলওয়েজ রেট অফ ব্যাকওয়ার্ড হয় তার মানে এখানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কোনটা কনসেন্ট্রেশন অফ এ, এটা কত হচ্ছে N1 বাই এটা কত হচ্ছে আচ্ছা সরি N2,
আচ্ছা, এখানে তার আগে একটা কাজ করো, এই যখন আমরা চিহ্নটা তুলবো, ভ্যারেজের চিহ্ন তুললে কি করতে, একটা ধ্রুবক নিয়ে আসতে হয় না? তো এর ক্ষেত্রে ধ্রুবকটা নিয়ে আসো আর এফ সমান কে এফ, কারণ দেখো এর সাম্য ধ্রুবক কত ধরেছি আমরা, কে এফ কনসেন্ট্রেশন অফ N1 A বি টু। সিমিলারলি এর ক্ষেত্রে আমরা কি ধরবো, আর বি সমান কত, কে বি কনসেন্ট্রেশন অফ সি N3 কনসেন্ট্রেশন অফ ডি N4। ক্লিয়ার না? বুঝতে পেরেছো? দেন দেখো এটাকে লেখো, কারণ কি দেখো এটা লিখলে তার মানে কি আর অফ ফরওয়ার্ড মানে কি, এখন এটাকে দিয়ে দাও 1, এটাকে দিয়ে দাও 2। ক্লিয়ার? আমরা কি জানি, রেট অফ ফরওয়ার্ড অলওয়েজ ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড, তার মানে রেট অফ ফরওয়ার্ড সমান কত, কে এফ কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার N1, দেখো এইটা সমান কোনটা, এইটা, তার মানে কে বি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার N3 ডি টু দি পাওয়ার কত N4। তার মানে দেখো কে এফ বাই কে বি সমান যদি করি কনসেন্ট্রেশন অফ টি টু দি পাওয়ার N4 ডি N4 বাই এ টু দি পাওয়ার N1 বাই বি টু দি পাওয়ার N2। বলো এইটাকে আমরা এক্ষুনি কি বললাম, যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের সাম্য ধ্রুবক, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের সাম্য ধ্রুবকের অনুপাতকে আমরা কি বলি, কে ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবক বলি না? তাহলে এটা সমান কি হচ্ছে না, N3 কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার N4 টু দি পাওয়ার N1 ইনটু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার N2। এটাই হচ্ছে তোমার কি সাম্য ধ্রুবকের যে আমরা এক্সপ্রেশন করি, সেটাই হচ্ছে সাম্য ধ্রুবক, আমরা এইভাবে লিখি। অর্থাৎ সাম্য ধ্রুবককে আমরা কি লিখি না, বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর তার স্টয়কিওমেট্রি বাই বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর তার স্টয়কিওমেট্রি। তো এটাই হচ্ছে তোমার কি কে ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবকের, যেটা আমরা ডেরিভেশন বলতে পারো বা এক্সপ্রেশন মনে রাখতে পারো। তো দেখো সবসময় আমি বলবো ফর্মুলা মুখস্থ করার থেকে না কিভাবে এসছে তাকে এক্সপ্রেশনটা শেখো, সেইটা যদি তোমরা ধরতে পারো না, ফর্মুলা যদি মনে নাও থাকে, তোমরা রিয়াকশন থেকে নিজেই কিন্তু কি করতে পারবে, ফর্মুলাকে ডিরাইভ করতে পারবে। তো সবসময় টপিকের ফিল নাও, টপিকের সবসময় ফিল নেওয়ার চেষ্টা করো যে কি হচ্ছে। মুখস্থ করে কোনোদিন কেমিস্ট্রি হয় না, ফার্স্ট কথা। আর দেন সেকেন্ড হচ্ছে তোমার কি না, জিনিসটাকে বোঝো, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করার থেকে জিনিসটা কিভাবে এসছে, কোথা থেকে এসছে, তার রুট কোনটা বা কি বা প্রসেসে গেছে, সেটা যদি তোমরা মনে রাখতে পারো বা সেটা যদি বোঝো না, ফর্মুলা মনে না রাখলেও চলবে, অটোমেটিক্যালি তুমি ডিরাইভ করে নিতে পারবে। তো চলো, যেটা আমরা কি দেখলাম, কে ইকুইলিব্রিয়াম সমান আমরা তার মানে দেখো এখানে কি দেখো, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তার স্টয়কিওমেট্রি টু দি পাওয়ার বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব তার দেখো টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি। তো এটাই হচ্ছে তোমার কি সাম্য ধ্রুবকের এক্সপ্রেশন। তো এখন আমরা কিছু রিয়াকশন দিয়ে দেখি যে সাম্য ধ্রুবক কিভাবে লেখা হয়। তো তোমরা এটাকে তার আগে কপি করে নাও, দেন তোমরা কপি করলে আমরা নেক্সট পার্টে মুভ করতে পারবো। কপি করে নিয়েছো না? ব্যাস, চলো আমরা কিছু রিয়াকশন দিয়ে আমরা দেখে নিই যে কি করে কে ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবককে হচ্ছে আমরা লিখি বা সাম্য ধ্রুবককে আমরা এক্সপ্রেস করি। তো চলো এখানে দেখো, যেটা ফার্স্টে এখানে তোমাদের কি বলেছে, ধরো আমি যদি এখানে বলি 2HI গ্যাস ইকুইলিব্রিয়াম হচ্ছে কি ফর্ম করছে, H2 গ্যাস প্লাস I2 গ্যাস। ক্লিয়ার? এর ক্ষেত্রে যদি সাম্য ধ্রুবক লেখা হয়, সাম্য ধ্রুবক কি বললাম, কে ইকুইলিব্রিয়াম। এক্ষুনি কি বললাম, বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর তার স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি মানে কোনটা করবো, যেটা ব্যালেন্স করবো সেটাই তার স্টয়কিওমেট্রি। দেখো এখানে সব ব্যালেন্সড আছে, H2 কনসেন্ট্রেশন I2 এর স্টয়কিওমেট্রি কিছু না মানে কত 1 বাই HI টু দি পাওয়ার স্কয়ার। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার কি সাম্য ধ্রুবকের এক্সপ্রেশন। আরো একটা উদাহরণ দেখো, ধরো আমি সাপোজ বলছি PCl5 গ্যাস ইকুইলিব্রিয়াম PCl3 গ্যাস আর Cl2 গ্যাস। ক্লিয়ার? এর ক্ষেত্রে সাম্য ধ্রুবক আমরা কি লিখবো, কে ইকুইলিব্রিয়াম। দেখো এটা কি পুরোটা দেখো রিঅ্যাকশন ব্যালেন্সড, তাহলে এটা বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর PCl3 concentration of PCl3 into concentration of Cl2 by concentration of PCl5। ক্লিয়ার? আরো উদাহরণ দেখো, N2 প্লাস 3H2, সরি এখানে প্রত্যেকের পাশে কিন্তু তোমরা দেখবে স্টেট দেবে, এবং রিয়াকশানে তোমাদের যখন নিউমেরিক্যাল প্রবলেম করাবো দেখবে প্রত্যেকটাই রিয়াকশানের পেছনে মানে ইকুয়েশনের সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে তার স্টেট দেওয়া আছে, সেটা সলিড না গ্যাস না কি। এখানে দেখো আর কি আমরা কি বলতে পারি, 2NH3 গ্যাস। ক্লিয়ার? এর ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়ামের এক্সপ্রেশন কি হবে, কনসেন্ট্রেশন অফ NH3 টু দি পাওয়ার, কোনোদিন এই পোর্শনটাকে কি করে স্টুডেন্টরা অনেকটা স্কিপ করে যায়, ভুলে যায়, এইটাকে কিন্তু তোমাকে লিখতে হবে। এটা যদি না লেখো পুরো অঙ্কটাই যখন আমরা নিউমেরিক্যাল পার্টে এন্টার করব তখন পুরোটাই কিন্তু কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে মানে কি বললাম, কনসেন্ট্রেশন অফ NH3 টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি কত 2,
কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার স্টোইকিওমেট্রি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ বলো তো, CaCO3 সলিড, CaO সলিড প্লাস CO2 গ্যাস। বলো দেখি এর ইকুইলিব্রিয়াম কি হবে? এর ইকুইলিব্রিয়াম কি হবে? কনসেন্ট্রেশন অফ CaO, কনসেন্ট্রেশন অফ CO2 বাই কনসেন্ট্রেশন অফ CaCO3, এইটা নাকি? ব্যাস, তো হয়ে গেছে গেম। এটা কখনোই হবে না। কি বলেছিলাম এক্ষুনি সক্রিয় ভরের ক্ষেত্রে? বিশুদ্ধ কঠিন অথবা বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সক্রিয় ভর অলওয়েজ কই হবে? 1। তার মানে এখানে কি আছে? এটাই কি আছে? সলিড আছে না? তাই জন্য তার ক্ষেত্রে হবে কি? কে ইকুইলিব্রিয়াম সমান কনসেন্ট্রেশন অফ CO2। বলো বুঝতে পেরেছো না পারো? ক্লিয়ার? এইগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো ইকুইলিব্রিয়ামে তোমাকে অঙ্ক যখন পার্টে নিউমেরিক্যাল পার্টে এন্টার করবো না, পুরো তোমাকে চোখ কান খোলা রেখে করতে হবে। গ্যাসিয়াস আছে না সলিড আছে না লিকুইড আছে না অ্যাকুয়াস আছে, কোনোটা সলভেন্টের মতন কাজ করছে কিনা, পুরো চোখ কান খোলা রেখে কাজ করতে। এরপরে যখন আমরা আস্তে আস্তে যখন আরো যখন চ্যাপ্টারের মধ্যে যখন ঢুকবো, সবকিছু তোমাকে করতে হবে। এবং এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামেরই কিন্তু অ্যাপ্লিকেশন আয়নিক ইকুইলিব্রিয়াম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তোমাদের যদি ভিত নড়বড়ে থাকে, আয়নিক ইকুইলিব্রিয়াম কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ক্লিয়ার? তো দেখো এই রিঅ্যাকশন গুলো তোমরা কপি করো, দেন আমরা নেক্সট পার্টে মুভ করব। ক্লিয়ার না? বেস্ট। এরপরে আমরা দেখব যে এই ইকুইলিব্রিয়াম ধ্রুবক বা সাম্য ধ্রুবক, ঠিক আছে, বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক প্রকার হয়। এই ক প্রকার হয় না, সাম্য ধ্রুবক সবসময় কি হয় না 3 প্রকার। কে ইকুইলিব্রিয়াম ক প্রকার হয় না, একটা হয় 3 প্রকার। একটা হচ্ছে তোমার কি কেসি, একটা হয় কেপি, আর একটা হয় কেএক্স। এটাকেই আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম। দেখো এগুলোও কিন্তু ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবক, কিন্তু সেটার ভাগ কখন কখন আমরা কেসি বলবো? এক্ষুনি বলেছিলাম না, অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। সক্রিয় ভর যখন কার ইকুয়াল হবে না, গাঢ়ত্বের ইকুয়াল হবে। তুমি বলবে স্যার কি করে বুঝবো কার ক্ষেত্রে কেসি আসবে না কার ক্ষেত্রে কেপি আসবে? সিম্পল, কিছুই না। কার ক্ষেত্রে গাঢ়ত্ব কার ক্ষেত্রে আসে? জলীয় দ্রবণের ক্ষেত্রে না? গ্যাসের ক্ষেত্রে কি আমরা গাঢ়ত্ব বুঝতে পারি? বলো। অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে না? অ্যাকুয়াস সলিউশন মানে কোন রিঅ্যাকশনের পাশে যদি দেখবে স্টেট দেওয়া আছে, যদি এ কিউ দেখে নাও, তার ক্ষেত্রে জানবে কি আসবে? কেসি। সাম্য ধ্রুবক কি আসবে? কেসি। কেপি কখন আসবে না? কেপি আসবে যখন অ্যাক্টিভ মাস চাপের সমান হবে। চাপ কার ক্ষেত্রে কে ডিফাইন করে? চাপ গ্যাসিয়াস রিঅ্যাকশন না? তাহলে যখন দেখবে এখানে গ্যাসিয়াস রিঅ্যাকশন বা গ্যাসিয়াস রিঅ্যাকশন আছে, মানে প্রত্যেকের ব্র্যাকেটে যদি যখন জি আছে, তখন তাদের ক্ষেত্রে আসবে কি? গ্যাসিয়াস। আর কে এক্স হচ্ছে তোমার কি? অ্যাক্টিভ মাস যখন তোমার কি না মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। আমরা সবাই মোল কনসেপ্টে পড়েছিলাম না? মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন পড়েছিলাম না? সবসময় মোল ভগ্নাংশ কার ইকুয়াল হয়? 1 এর ইকুয়াল হয় না? দুটো সাবস্টেন্স কি 3টে সাবস্টেন্স আছে, প্রত্যেকের মূল ভগ্নাংশ সবসময় ইউনিট কি হবে? সাম কি হবে? অলওয়েজ 1 এর ইকুয়াল হবে। তো দেখো এখানে আমরা তার মানে কি এই দুটো তোমাদের কিন্তু মেন পোর্শন। কে এক্সও তোমাদের আছে, প্রত্যেকের রিলেশন আমরা পড়বো, বাট নিউমেরিক্যাল পার্টে এই দুটো পোর্শন কিন্তু তোমাদের বেশি করে কিন্তু কি করতে দেয়? সলভ করতে দেয়। কেসি কখন না, যখন অ্যাক্টিভ মাস গাঢ়ত্বের সমান। গাঢ়ত্ব কে ডিফাইন করে? জলীয় দ্রবণ। কি করে বুঝবো না? প্রত্যেকটা কোনো রিঅ্যাকশনের পাশে যে যদি দেখে নাও যে একিউ, তার ক্ষেত্রে হচ্ছে কি হবে না কেসি ডিফাইন করব। কোন রিঅ্যাকশনের পাশে দেখে নাও গ্যাস, এক্ষুনি করাচ্ছিলাম, আমি করাবো উদাহরণ, তার ক্ষেত্রে কি ডিফাইন হবে? কেপি। ক্লিয়ার? তো এদের ক্ষেত্রে আমরা কেপি কি করে কেপি কেসি আমরা বুঝবো। আচ্ছা এখানে আর একটা কথা বলি, এই কেপিটা কি গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে না? গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা কেসিও কি করতে পারি? ডিফাইন হয়। এখানে আমি বলে দিই যে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর সঙ্গে সঙ্গে কেসিও লেখা যায়। কি করে লেখা যায় কেসি? কারণ দেখো আমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়েছিলাম না, পিভি ইকুয়াল টু এনআরটি। আমি যদি পিভিটাকে যদি পাঠিয়ে দিই এন বাই ভি আরটি, তাহলে মোল আপন ভলিউম এখানে আমরা কি পড়েছিলাম? মোলারিটি, যাকে আমরা কি দ্বারা ডিফাইন করি? মোল। কনসেন্ট্রেশন না? কনসেন্ট্রেশন না? তাহলে পি সমান দেখো সি আর টি। এই সিটা কার ক্ষেত্রে? দেখো পিটা হচ্ছে তোমার কি গ্যাস, সরি গ্যাসের কি চাপ, সি হচ্ছে কি গাঢ়ত্ব না? তাই জন্য গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপির সাথে সাথে হচ্ছে তোমার কি কেসি টার্মটাকেও কিন্তু কি করা হয়? ডিফাইন করা যায়। ক্লিয়ার? অনলি ফর গ্যাসিয়াস রিঅ্যাকশন, নট অ্যাকুয়াস রিঅ্যাকশন বা অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে। যখন দেখবে অ্যাকুয়াস সলিউশন, সেখানে শুধুমাত্র কেসি লেখা যায়, বাট কেপি গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রেও লেখা যায় এবং কেসিটা গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে কেসিও আমরা লিখতে পারি। ক্লিয়ার?
তো চলো আমরা উদাহরণ সহকারে আমরা বুঝি যে কিভাবে কেপি কেসি আমরা লিখব। তো চলো তো দেখো আমি এক্ষুনি যেটা বললাম না, PCl5 গ্যাস প্লাস ইকুইলিব্রিয়াম PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, প্রত্যেকের স্টেট কি আছে? গ্যাস। তাহলে এর ক্ষেত্রে আমরা কি ডিফাইন করতে পারি বললাম, কেপি এবং কেসি দুটোই। তাহলে আগে আমি কেপি লিখি। কেপির ক্ষেত্রে কি রকম, সেই সেম এক্সপ্রেশন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, কিন্তু কেপির ক্ষেত্রে এখানে পি কাকে ডিফাইন করছে? পি স্ট্যান্ড ফর প্রেসার। কাকে ডিফাইন করছে? প্রেসার। এক্ষুনি বললাম না, যখন সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস চাপের ইকুয়াল হবে তখন আমরা কেপি লিখবো। তাহলে পি মানে কি, এখানে যখন আমরা লিখবো পি কে এরকম দ্বারা ডিনোট করা হয়। তোমরা পড়েছো না গ্যাসিয়াস রিঅ্যাকশন ডাল্টনের আংশিক চাপ সূত্র বা পার্সিয়াল প্রেসার, সেটাই আমরা এখানে করব। তার মানে কি, PCl3 এর কোনো স্টয়কিওমেট্রি আছে? কোনো স্টয়কিওমেট্রি নেই। পার্সিয়াল প্রেসার অফ Cl2 ইন্টু পার্সিয়াল প্রেসার অফ PCl5। কথার অর্থ হচ্ছে যখন আমরা কেপি লিখছি তখন আমরা একে পি দ্বারা ডিনোট করবো, কারণ প্রত্যেকের আমরা পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ ডিনোট করছি, তাই না? যখন আমরা কেসি লিখবো, কেসি মিনস কি, গাঢ়ত্ব। তার মানে প্রত্যেককে আমরা কি, থার্ড ব্র্যাকেট মানে আমি আবারও বলছি কি বোঝাচ্ছে, গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। বলার সময় এরকম বলবে কনসেন্ট্রেশন অফ PCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2। অনেকে কি বলে, থার্ড ব্র্যাকেট দিয়ে বলে, থার্ড ব্র্যাকেট অফ PCl3। না, কনসেন্ট্রেশন অফ PCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 বাই কনসেন্ট্রেশন অফ PCl5। দেখো বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার? চলো আরো একটা রিঅ্যাকশন লিখি। CaCO3 এক্ষুনি যেটা লিখলাম সলিড, CaO সলিড প্লাস CO2 গ্যাস। তাহলে এর ক্ষেত্রে যদি আমি কেপি লিখি তার ক্ষেত্রে কি হবে, কারণ দেখো এটা গ্যাসিয়াস রিঅ্যাকশন। এটা মনে রাখবে, সলিড আছে, সলিডের সক্রিয় ভর কি হয়, 1। তাহলে এখানে কেপি সমান যদি লিখি প্রেসার অফ CO2, তাই না? কারণ তাহলে শুধুমাত্র কেপি কার ক্ষেত্রে ডিফাইন হবে, গ্যাস না, গ্যাসকে কার্বন ডাই অক্সাইড। অথবা আমরা গ্যাসিয়াস রিঅ্যাকশন জানি কি ডিফাইন করতে পারি, কেসি। ক্লিয়ার? চলো আরো উদাহরণ দিচ্ছি। ধরো তোমাকে এখানে বললো NH4 OH aqueous, NH4 plus aqueous প্লাস OH মাইনাস aqueous। না, আয়ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? আয়ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সিম্পল তোমাকে যখন বলবে যে তুমি ইকুইলিব্রিয়াম ধ্রুবক বা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি কেসি যখন মেনশন করে দেবে, সিম্পল যা আছে বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর দেখবে, আগে রিঅ্যাকশনটা জলীয় অ্যাকোয়াস বলেছে না গ্যাসিয়াস বলেছে, কি ডিফাইন করতে বলেছে, দেন তার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের অ্যাকোয়াস সলিউশন থাকলে সক্রিয় ভর হবে, গ্যাস থাকলে প্রেসার হবে, বা যদি পি গ্যাসের ক্ষেত্রে আমরা কেসিও ডিফাইন করতে পারি, তাই না? তাহলে মানে দেখো এটার ক্ষেত্রে আমরা কি ডিফাইন করবো, কেপি না কেসি? কেসি। কারণ কি, দেখো এখানে কি আছে, প্রত্যেকটার ব্র্যাকেটে কি আছে, দেখো একই। আমি এক্ষুনি কি বলেছিলাম, সক্রিয় ভর যদি গাঢ়ত্বের ইকুয়াল হয় তখন তার ক্ষেত্রে আমরা কি ডিফাইন করবো, কেসি। আর কি করে বুঝবো না, প্রত্যেকটা স্টেট হচ্ছে কি থাকবে, অ্যাকোয়াস সলিউশন। তার মানে দেখো এর ক্ষেত্রে অনলি কেসি না, এর ক্ষেত্রে কেপি হবে না, পি অনলি কার ক্ষেত্রে ডিফাইন করে, গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে। এবং গ্যাসিয়াস রিঅ্যাকশন কেসিও আমরা ডিনোট করতে পারি, কেন সেটা আমি পি ইকুয়াল টু এনআরটি দিয়ে দেখিলাম। তার মানে দেখো কেসি এর ক্ষেত্রে কি লিখবো, কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস concentration of OH minus by concentration of NH4OH। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো না পারোনি? এগুলো তোমরা কপি করো, দেন আমি নেক্সট পার্টে মুভ করছি। ক্লিয়ার? এগুলো তো আমরা দেখলাম যে কেপি কেসি কিভাবে আমরা প্রত্যেকটা রিঅ্যাকশনের ক্ষেত্রে ডিফাইন করি। এবারে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা রিঅ্যাকশনের ক্ষেত্রে কি করে আমরা কেপি কেসি বা কেএক্স আমরা ডিফাইন করব সেটা আমরা এখানে লিখবো। তো চলো প্রথমে শুরু করা যাক প্রত্যেকটা আলাদা আলাদা রিঅ্যাকশনের ক্ষেত্রে কি করে আমরা ডিফাইন করব। ফার্স্টে দেখো এখানে প্রথমে হেডিং দাও, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের রাশিমালা। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের রাশিমালা। তো চলো আজকে আমরা কি করছি, এখানে ফার্স্টে যেটা আমরা লিখছি কি, হোমোজিনিয়াস রিঅ্যাকশন। আমি ইংলিশ টার্মটাও লিখতে যাচ্ছি, হোমোজিনিয়াস রিঅ্যাকশন, বা এটাকে আমরা কি বলছি, সমসত্ব
বিক্রিয়া। সমসত্ব বিক্রিয়া কাকে বলে? ফার্স্ট লেকচারে বলেছিলাম না, যে বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটার মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ প্রত্যেকের অবস্থা কি হবে? একই, তাকেই আমরা বলবো কি? সমসত্ব না? তার মানে দেখো এখানে যদি আমি সমসত্ব রিয়াকশন এখানে কি লিখলাম, এক্ষুনি উদাহরণ দিলাম, PCl5 গ্যাস ইকুইলিব্রিয়াম PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। দেখো প্রত্যেকের অবস্থা কি? গ্যাস। তাহলে আমরা কি বলবো? সমসত্ব। তাহলে এর ক্ষেত্রে আমরা কি ডিফাইন করতে পারি? কেপি কেসি দুটোই এক্ষুনি বললাম না, গ্যাসিয়াস রিয়াকশন মানে ব্র্যাকেটে দেখে নিয়েছো জি, মানে এর ক্ষেত্রে দুটো ডিফাইন হবে, কেপি না কেসি। এবার যেটা তোমাকে কোশ্চেনে চাইবে সেই অনুযায়ী তুমি অ্যান্সার দেবে। তাহলে এর ক্ষেত্রে আমরা দুটোই লিখতে পারি, কেপি সমান কি? পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ Cl2 বাই পার্শিয়াল প্রেসার অফ PCl5। ক্লিয়ার? এর ক্ষেত্রে যদি আমরা কেসি টার্মও ডিফাইন করি, তার মানে কি? কনসেন্ট্রেশন অফ PCl3 কনসেন্ট্রেশন অফ Cl2 বাই কনসেন্ট্রেশন অফ PCl5। ক্লিয়ার? সিমিলারলি ধরো আমি আর একটা উদাহরণ দিচ্ছি, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2NH3 গ্যাস। তাহলে এর ক্ষেত্রে আমরা কি কেপি লিখতে পারি? এইখানে মনে রাখবে স্টয়কিওমেট্রির দিকে অবশ্যই লক্ষ্য করবে, এখানে কিন্তু প্রত্যেকের স্টয়কিওমেট্রি কিছু নেই ছিল মানে কত? 1। এখানে কিন্তু আছে দেখো 2। আর কিছু আছে? আর কিছু নেই, তার মানে পার্শিয়াল প্রেসার অফ N2 স্টয়কিওমেট্রি কিছু নেই মানে কত? 1। এর হাইড্রোজেনের স্টয়কিওমেট্রি কত আছে? সিমিলারলি কেসির এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ NH3 to the power square concentration of N2 into concentration of H2 to the power q। সব সময় বারবার করে বলছি, যখনই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিউমেরিক্যাল পার্টেও যখনই তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আমরা যখন নির্ণয় করতে দেখবো, সব সময় রিয়াকশানে আগে এইগুলো লিখবে, মূল রুট থেকে উঠবে। কারণ কি, অনেকে কি করে, স্টুডেন্টরা ডিরেক্ট করতে গিয়ে না এই যে স্টয়কিওমেট্রি ভ্যালুগুলো আছে সেগুলোকে লিখে না, ভুল হয়ে যায়, মানে টোটাল করে এসে পুরো নিউমেরিক্যাল পার্টটা পুরো ভুল হয়। ক্লিয়ার? তো এটা আমরা দেখলাম কি? হোমোজিনিয়াস রিয়াকশন। এরপরে আমরা দেখবো কি? হেটারোজিনিয়াস রিয়াকশন বা অসমসত্ব রিয়াকশন। হেটারোজিনিয়াস রিয়াকশন কাকে বলে? না, যে বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কারুর যদি একটার অবস্থা কি হয়? চেঞ্জ হয়, তখন তাকে আমরা বলবো কি? অসমসত্ব বিক্রিয়া বা হেটারোজিনিয়াস রিয়াকশন। তো চলো আমরা দেখি যে হেটারোজিনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে সাম্য ধ্রুবক কি কি হতে পারে। ক্লিয়ার? এটা তোমরা তুলে নিয়েছো না? মুছে দিলাম। তো দেখো এখানে আমি লিখে দিচ্ছি হেটারোজিনিয়াস রিয়াকশন। হেটারো রিয়াকশন বা অসমসত্ব। অসমসত্ব মানে এক্ষুনি কি বললাম? যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কারুর যদি একটা অবস্থা কি হয়? চেঞ্জ হয়, তখন তাকে হচ্ছে আমরা কি বলবো? তখন তাকে হচ্ছে আমরা কি বলবো? না, অসমসত্ব বিক্রিয়া। কি করে অসমসত্ব বিক্রিয়া? একটা উদাহরণ দেখি, CaO সলিড প্লাস CO2 গ্যাস ইকুইলিব্রিয়াম কি হচ্ছে? CaCO3 সলিড। না, দেখো এটা সলিড, এটা সলিড, এটা গ্যাস, তার মানে কি? অসমসত্ব বিক্রিয়া। এবারে বলো এর ক্ষেত্রে আমরা কি টার্ম ডিফাইন করব? কেপি এবং কেসি। কেন? কারণ সলিডের সক্রিয় ভর তো কত? 1। তাহলে এর কিছু নেই মানে কত আছে? উপরে আসবে 1, কারণ এর উপরে কিছু নেই মানে কত? 1। আগেরটা কিন্তু ঘুরে দিয়েছিলাম, আমি বলেছিলাম না ফার্স্ট রিয়াকশনে এই উদাহরণটা দিয়েই বুঝিয়েছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ওপেন কন্টেনারে মানে একমুখ খোলা পাত্রে যদি আমরা সংগঠিত করি, এটা কিন্তু একমুখী রিয়াকশন হবে। বাট এটাকে যদি আমরা ক্লোজ কন্টেনারে করি, এটাই কিন্তু বহুমুখী রিয়াকশন হবে। কারণ কি? ক্লোজ কন্টেনার মানে কি? এখানে গ্যাস ফর্ম হচ্ছে, গ্যাসটা তো যেতে পারবে না, তাহলে সে কি হবে? থেকে যাবে। তার মানে ক্যালসিয়াম অক্সাইড তো কি হবে? সলিড, তার সাথে রিয়াকশন করে আবার ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে। ক্লিয়ার? এই জন্য বলেছিলাম সাম্যাবস্থা অলওয়েজ কিসে করা হয়? না, ক্লোজ কন্টেনারে সংগঠিত করা হয়। দেখো এর সক্রিয় ভর কত? 1, কারণ পিওর সলিডের সক্রিয় ভর কত বলেছি আমি? 1 বাই এখানে কত আসবে? প্রেসার অফ CO2, কারণ এর সক্রিয় ভর কত? 1। সিমিলারলি কেসির এক্সপ্রেশন, কারণ আমরা গ্যাসের ক্ষেত্রে কেপি কেসি দুটোই ডিফাইন করতে পারি, বাই কনসেন্ট্রেশন অফ CO2। ক্লিয়ার? আরো উদাহরণ আছে। আচ্ছা, ধরো NH4OH অ্যাকুয়াস প্লাস, আচ্ছা না ছাড়ো, এই উদাহরণটা দেখো, এটা আমি নেক্সট পার্টে উদাহরণটা বলছি। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের কি বলেছে? এটা তো হলো। এখানে যদি বলেছে যে যখন আমরা কি বলে কোনো জল যদি বা কোনো তরল দ্রাবক, যেটা আমরা ইন জেনারেল এখানে জলকেই আমরা নেব, সেটা যদি দ্রাবক হিসাবে কাজ করে বা সলভেন্ট আকারে কাজ করে, তখন কিন্তু তার ক্ষেত্রে আমরা সক্রিয় ভর কত নেব? 1। কি করে? এটা সম্ভবত 3 হবে, এটা 2, এটা 3। কোনো বিক্রিয়ায়
দ্রাবক, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি সলভ্যান্ট, কে কি হিসাবে না সলভ্যান্টের সক্রিয় ভর 1 ধরা হবে। কি করে ধরা হবে দেখো, কি করে আমি উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে। NH4OH অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ, প্লাস এখানে আমি মেশালাম কি H2O লিকুইড, এটা ডিসোসিয়েট হয়ে কি ফর্ম করবে, ধরো NH4 প্লাস অ্যাকুয়াস প্লাস OH মাইনাস অ্যাকুয়াস। কি করে বলছি ভালো করে বোঝো, এখানে কি বললাম, কোনো বিক্রিয়া যদি দ্রাবকের সক্রিয় ভরকে 1 ধরা হবে, মানে কি কোনো বিক্রিয়া যদি দ্রাবক উপস্থিত থাকে, দ্রাবক মিন সলভেন্ট। দেখো আগে বলো দেখি এই অ্যাকুয়াস সলিউশন কথার মানে কি, এক্ষুনি বলেছিলাম না, অ্যাকুয়াস সলিউশন কথার অর্থ হচ্ছে কি আগে থেকে সেখানে জল প্রেজেন্ট আছে, ওই যে সলিউশনটাতে তাতে আগে থেকে জল প্রেজেন্ট আছে, তুমি আরো এক্সট্রা করে কি মেশাচ্ছ, জল মেশাচ্ছ, তাহলে কার পরিমাণ বাড়ছে, জলের পরিমাণ বাড়ছে না। আমরা আগে থেকে ছোটবেলা থেকে পড়েছি কি যে যেটা বেশি পরিমাণে থাকে সেখানে হচ্ছে তাকেই আমরা কি বলি দ্রাবক, আর যেটা অল্প পরিমাণে থাকে তাকে আমরা কি বলি দ্রাবক। মূল কনসেপ্টে তোমরা আশা করি পড়েছো। এই দ্রাবকের ডিফিনিশন কিন্তু যেটা আমরা বেশি কমের উপরে ডিপেন্ড করে বললাম, সেটা কিন্তু কখন না যখন দুজনের ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা কি হবে এক। দেখো এটাও লিকুইড এটাও লিকুইড, তাই জন্য কিন্তু আমরা বলছি, তো সেটা যাই হোক, সেটা পরের কথা। তো এখন দেখো অ্যাকুয়াস সলিউশন কিন্তু এখানে কি আছে, NH4 হচ্ছে অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ, মানে এখানে আগে থেকে জল প্রেজেন্ট আছেই, তুমি আরো এক্সট্রা করে জল কি করছো অ্যাড করছো, তাহলে কার পরিমাণ বাড়ছে, জল না। তাহলে এখানে কে দ্রাবক হিসাবে কাজ করবে, দ্রাবক হিসাবে কে কাজ করবে, জলটা এখানে দ্রাবক হিসাবে কাজ করবে না, এটা কি সলভেন্ট হিসাবে কাজ করবে। তাই জন্য এর সক্রিয় ভর আমরা কত নেব 1। তাহলে এর ক্ষেত্রে আমরা কি টার্ম লিখবো, কেপি না কেসি, না কেপি লেখা যাবে না, এর ক্ষেত্রে এটা কি সলিউশন রিঅ্যাকশন, অ্যাকুয়াস রিঅ্যাকশন না, তাহলে এর ক্ষেত্রে অনলি কি ডিফাইন হবে কেসি। কেসি মানে কি কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস অ্যাকুয়াস, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস অ্যাকুয়াস বাই কনসেন্ট্রেশন অফ NH4OH। বোঝা গেছে যে কোনো রিঅ্যাকশনে যদি আমাদের সক্রিয় ভর সরি দ্রাবক থাকে, তাকে আমরা তার সক্রিয় ভর কত নেব 1। বলো বোঝা গেছে না, ব্যাস এগুলো তোমরা কপি করো, দেন আমি এর আর একটা টাইপ আছে সেখানে আমরা মুভ করব। ক্লিয়ার, বোঝা গেছে। এখানে আর একটা টাইপ হয়, এই টাইপটা হচ্ছে তোমাদের কি না, এটা যদি তোমার কোনো রিঅ্যাকশনে অ্যাকুয়াস এবং গ্যাস দুটোই যদি প্রেজেন্ট থাকে, অ্যাকুয়াস এবং গ্যাস দুটোই যদি প্রেজেন্ট থাকে, এখানে আমি বলছি এটা সম্ভবত হবে 4 নম্বর, কোনো বিক্রিয়ায় অ্যাকুয়াস সলিউশন ও গ্যাস উভয়ই বর্তমান থাকলে, তার ক্ষেত্রে আমরা একটা নতুন টার্ম ডিফাইন করব। দেখো এখানে আমরা তার ক্ষেত্রে কি ডিফাইন করব, কেপিসি। কি রকম, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা কি, NH3 গ্যাস প্লাস H2O লিকুইড ইকুইলিব্রিয়াম কি ফর্ম করছে, NH4OH অ্যাকুয়াস, গ্যাসও আছে এও আছে। ক্লিয়ার, এখানে দেখো এখানে কিন্তু পিওর লিকুইড জল কাজ করছে, হ্যাঁ এখানে কিন্তু তোমাকে জলের যদি কনসেন্ট্রেশন নিয়ে নাও তাহলে ব্যাস ফেল হয়ে যাবে। এখানে কিন্তু কি H2O কিন্তু পিওর লিকুইড বা বিশুদ্ধ তরল হিসাবে কাজ করছে, যার সক্রিয় ভর আমরা কত নেব 1। তাহলে এর ক্ষেত্রে আমরা নতুন টার্ম ডিফাইন করি কেপিসি। পি স্ট্যান্ড ফর প্রেসার এন্ড সি স্ট্যান্ড ফর কনসেন্ট্রেশন। তার মানে কি যে অ্যাকুয়াস আছে তার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লিখবো, কারণ তার ক্ষেত্রে তো আমরা প্রেসার ডিফাইন করতে পারি না। আর এখানে আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা কি ডিফাইন করব, প্রেসার, মানে ইন জেনারেল যেটা করা হয়, আমি আসছি। তার মানে এটাকে দেখো কনসেন্ট্রেশন অফ NH4OH বাই প্রেসার অফ NH3। এইবারে তোমরা বইতে দেখবে এটাকে কি লেখা দিয়ে আছে জানো তো, কেসি। কারণ কি, কারণ আমরা গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ডিফাইন করতে পারি, কেসি ডিফাইন করতে পারি না, তাই জন্য টোটালটাকে একসঙ্গে কি করেছে কেসি দিয়ে ডিফাইন করে দিয়েছে। তার মানে কি দেখো কনসেন্ট্রেশন অফ NH4OH বাই কনসেন্ট্রেশন অফ NH3, একই কথা, দুটোই ঠিক। ক্লিয়ার, দুটোই কিন্তু ঠিক। কারণ কি, যেহেতু আমরা গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে কেসি ডিফাইন করতে পারি, সেটাকেও আমরা এইভাবে লিখতে পারি। আর যেহেতু এখানে অ্যাকুয়াস এবং গ্যাস দুটো আলাদা আলাদাভাবে প্রেজেন্ট আছে, তাই জন্য কেপিসি, পি স্ট্যান্ড ফর প্রেসার অ্যান্ড সি স্ট্যান্ড ফর কনসেন্ট্রেশন। তার মানে কার ক্ষেত্রে আমরা লিখবো, অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে তো আমরা প্রেসার ডিফাইন করতে পারি না, কারণ অ্যাকুয়াস তো শুধুমাত্র কি ডিফাইন করে, কনসেন্ট্রেশন। কিন্তু গ্যাস কনসেন্ট্রেশন মানে গ্যাসের ক্ষেত্রে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে দেখলাম যে গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি কেসি দুটোই লিখতে পারি, তাই জন্য টোটাল বইতে তোমাদের যেটা দেওয়া আছে সেটা দেখবে এইটা। আর এটাও কিন্তু নতুন একটা টার্ম কেপিসি। ক্লিয়ার,
ঠিক আছে না? তো চলো এই রিয়াকশনগুলো চলো, দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো, সেটা হচ্ছে কি না কেপি কেসির মধ্যে রিলেশন। ক্লিয়ার? আচ্ছা এটা তুলে নাও। ক্লিয়ার করে নিয়েছো না? ব্যাস চলো এরপরে আমরা যেটা আজকে লাস্ট টপিক আজকের, যেটা হচ্ছে আমরা কি করব, কেপি কেসির মধ্যে সম্পর্ক নির্ণয়। কি নির্ণয়? কেপি কেসি, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। দেখো আমি আবারও বলছি, সবসময় যে কোনো জিনিসকে না সম্পর্ক বা ফর্মুলাকে না মুখস্থ করার চেষ্টা করো না, সবসময় জানবে যে মানে করার মানে কি করে এসছে ডিরাইভ করার চেষ্টা করো, দেখবে অটোমেটিক্যালি হবে। তো চলো আমরা জেনারেল রিয়াকশন লিখি, আমি হোমোজিনিয়াস রিয়াকশন মেনেই চলছি, ঠিক আছে? প্রত্যেকটা হোমোজিনিয়াস রিয়াকশন নিয়েই চলছি। N2B গ্যাস ইকুইলিব্রিয়াম N3C গ্যাস প্লাস N4D গ্যাস। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি? কেপি না, কারণ প্রত্যেকটা তো গ্যাসিয়াস রিয়াকশন। তাহলে কেপি সমান এখানে আমরা কি লিখলাম, প্রেসার অফ C টু দি পাওয়ার N3, প্রেসার অফ D টু দি পাওয়ার N4, প্রেসার অফ A টু দি পাওয়ার N1, প্রেসার অফ B টু দি পাওয়ার N2। ক্লিয়ার না? পি প্রেসার মানে কি, আমি আগেও বলছি এখনো বলছি, আগেও বলেছি এখনো বলছি, এটা কি পার্সিয়াল প্রেসার। কার? ডাল্টনের আংশিক লবণ। এখানে আসো, আমরা পিভি ইকুয়াল টু কি জানি, এক্ষুনি দেখেছিলাম না, যখন আমরা গ্যাসের ক্ষেত্রে কেপি গ্যাস ডিফাইন করার ক্ষেত্রে বলেছিলাম পিভি ইকুয়াল টু কত, এনআরটি। তাহলে পি ইকুয়াল টু কত, সিআরটি হচ্ছে না? পি মানে এখানে কি ডিফাইন করছে, প্রেসার। এটাও দেখো পার্সিয়াল প্রেসার। তাহলে আমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে যদি ডিফাইন করি, তার মানে কি পার্সিয়াল প্রেসার অফ এ, তার মানে দেখো সি এ আর টি, পার্সিয়াল প্রেসার অফ বি দেখো সি বি আর টি, পার্সিয়াল প্রেসার অফ সি 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 আর টি, পার্সিয়াল প্রেসার অফ ডি এটা হচ্ছে তোমার কত, সি ডি আর টি। এই মানগুলোকে নিয়ে গিয়ে এখানে পুট করো। পুট করলে কি হবে, কেপি সমান দেখো এটা কত আসছে, সি সি আর টি টু দি পাওয়ার এন কিউব, সি ডি আর টি টু দি পাওয়ার N4, N4, সি এ আর টি টু দি পাওয়ার কত আছে, N1, সি বি আর টি টু দি পাওয়ার N2। দেখো এখান থেকে যদি আর টি কমন নিয়ে নিই উপর থেকে, দেখো সি সি টু দি পাওয়ার N3 ইন্টু সি ডি টু দি পাওয়ার N4, এখানে কত আসছে, আর টি ঘাত বেস সমান ঘাত কি হবে, যোগ থা হবে না, যেহেতু গুণে আছে, ম্যাথামেটিক্সে পড়েছো। সি এ টু দি পাওয়ার N1, সি বি টু দি পাওয়ার N2, এখানেও কি হবে, আর টি টু দি পাওয়ার N1 প্লাস N2 না? এবারে বলো দেখি এই টার্মটা কি টার্ম, কনসেন্ট্রেশন এসছে না? এই টার্মটা কি টার্ম এসছে, এই সিটাকে হচ্ছে আমরা এক্ষুনি কি বলি, এই টোটাল টার্মটা এখানে কি টার্ম এসছে, কনসেন্ট্রেশন না? তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, কেসি, টোটাল কনসেন্ট্রেশন। তো তাহলে কেসি এখানে আর টি দেখো এখানে কি N3 প্লাস N4 মাইনাস, এটা উপরে উঠলে কি হবে, মাইনাস হবে না, কারণ কি বেস সমান। এই টোটাল টার্মটাকে হচ্ছে আমরা বলবো কি, এই টোটাল নয়, এই টার্মটাকে হচ্ছে আমরা কি বলবো না, ডেল এনজি। এই ডেল এনজি কি সেটা আমি পরে বলবো, এখন জেনে রাখো কেসি সমান কি আর টি ডেল এনজি। এইখানে এই জি স্ট্যান্ড ফর কি, গ্যাস। এইটার কথার অর্থ কি আমি এখানে বলছি, ডেল এনজি সমান এখানে কি দেখলাম, N3 প্লাস N4 মাইনাস N1 প্লাস N2। কথার অর্থ কি, N3 Nটা কি স্টয়কিওমেট্রি না? অর্থাৎ ডেল এনজি কথার অর্থ হচ্ছে কি না, মোলস অফ প্রোডাক্ট, মানে কি বিক্রিয়াজাত পদার্থের মোল মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল, যেটাকে আমরা স্টয়কিওমেট্রি হিসাবে আমরা কি পড়েছি, ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি না? দেখো N3টা কি স্টয়কিওমেট্রি, N1 N2টা কি এর স্টয়কিওমেট্রি না? তার মানে কি বিক্রিয়াজাত পদার্থের মোল মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল, এটাই হচ্ছে তোমার কি না কেপি কেসির মধ্যে রিলেশন। তার মানে আমরা এক্ষুনি কি দেখলাম, কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এনজি। আর স্ট্যান্ড ফর ইউনিভার্সাল কনস্ট্যান্ট, টি স্ট্যান্ড ফর টেম্পারেচার, অ্যান্ড ডেল এনজি হচ্ছে তোমার কি না বিক্রিয়াজাত পদার্থের মোলস বাই বিক্রিয়ক পদার্থের মোলস। ক্লিয়ার না? তোমরা এটা আশা করি কপি করে নিয়েছো, ঠিক না? কপি করে নাও পজ করে, দেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কিভাবে কেপি কেসির মধ্যে আমরা সম্পর্ক বা রিলেশন ডিফাইন করব।
করে নিচ্ছ না? ব্যাস চলো, তো আমরা এখান থেকে একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই যে কি করে আমরা কেপি কেসির মধ্যে আমরা রিলেশনকে আমরা ডিফাইন করব। তো দেখো এটার ক্ষেত্রে আমি কি বললাম, PCl5 গ্যাস ইকুইলিব্রিয়াম PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। এর ক্ষেত্রে আমরা যদি আমি কি বলি কেপি কেসির মধ্যে সম্পর্ক ডিফাইন করো, কেপি সমান কি বললাম KCRT হোল ডেল্টা এনজি না। এই রিয়াকশনের ডেল্টা এনজি এক্ষুনি কি বললাম, ডেল্টা এনজি সমান বিক্রিয়াজাত পদার্থের মোলস, বিক্রিয়াজাত পদার্থের মোলস কত এর1 প্লাস এর1, 1 প্লাস 1 মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল কত 1, তার মানে এই রিয়াকশনের ক্ষেত্রে কেপি কেসির ক্ষেত্রে রিলেশন হবে কেপি ইন্টু KCRT। বলো হ্যাঁ কি না, বলো ক্লিয়ার বুঝাচ্ছে না? তাহলে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা শিখলাম কি না, সক্রিয় ভর কি হয়। ঠিক আছে, সক্রিয় ভর কার কার ইকুয়াল হতে পারে, কেপি আমরা কি করে কে ইকুইলিব্রিয়াম হচ্ছে আমরা ডিফাইন করলাম যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব তার সক্রিয় ভর বা গাঢ়ত্ব বা সরি সক্রিয় ভর টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি বাই বিক্রিয়ক পদার্থের হচ্ছে তোমার কি সক্রিয় ভরের টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি, সরি বিক্রিয়াজাত পদার্থের টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি। আর হচ্ছে আমরা এখান থেকে কি শিখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেপি সমান KCRT হোল ডেল্টা এনজি। ডেল্টা এনজিটা কি না বিক্রিয়াজাত পদার্থের মোলস মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস, এবং জি স্ট্যান্ড ফর কি গ্যাসিয়াস রিয়াকশন। তুমি বলবে স্যার কি তাহলে কি অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে ডেল্টা এনজি করা হয় না? না হয়, অবশ্যই হয়। সেক্ষেত্রে আমরা ডেল্টা এন লিখবো, জিটাকে লিখবো না। ক্লিয়ার? জিটাকে আমরা কি জন্য বোঝাচ্ছি, স্ট্যান্ড ফর গ্যাস। ক্লিয়ার? তো এখান থেকে আমরা জিনিস শিখলাম, আরেক কি শিখলাম না কে ইকুইলিব্রিয়াম যেটা কেপি কেসি আর কেএক্স এর ইকুয়াল হয়, কি করতে আমরা কেপি কেসি কাদের কাদের ক্ষেত্রে আমরা লিখবো এবং কেপি কেসি কি করে আমরা ডিফাইন করব সেটা তোমরা আশা করি সবাই দেখেছো। তো চলো এইগুলো ভালো করে তোমরা পড়ো, প্র্যাকটিস করো, দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ক্লাসে, তত সময় টাটা বাই বাই।